আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পর মাত্র 5 দিনের মাথায় 22 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে আওয়ামী লীগ আমলে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা 1006টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে নতুন বিএনপি সরকার। বলা হয়েছে এই সিদ্ধান্তটি অনেক দিনের নিপীড়িত রাজনৈতিক কর্মীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। প্রশ্ন হলো, আইনের শাসন প্রতিষ্ঠার ঘোষণা দেয়া নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কি শুধু এক আমলের মামলাগুলো প্রত্যাহার করবেন? যৌক্তিক কোনো অভিযোগ ছাড়া 1.5 বছর ধরে যেসব সাংবাদিক, লেখক ও রাজনীতিবিদ কারাগারে আটক আছেন তাদের জন্য সরকার কি সিদ্ধান্ত নেবে? প্রশ্ন উঠেছে, রাজনৈতিক প্রতিহিংসা বা পরিস্থিতির চাপে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, লেখকদের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা এবং অপারেশন টেবিল হান্টের মতো সাঁড়াশি অভিযান চালানো হয়েছিল সেগুলোর ভবিষ্যৎ কি? নাকি বরাবরের মতোই রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিচার নতুন সরকার আমলেও রাজনৈতিকভাবেই ঝুলতে থাকবে? কারাগারে আটকে থাকা একাধিক সাংবাদিকদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, অন্তর্বর্তী সরকার আমলে সরকার গ্রিন সিগন্যাল ছাড়া জামিনের আবেদন করে কোনো লাভ হতো না। জামিনের শুনানি বিচারকরা শুনতেই চাইতেন না। নতুন সরকার আসার পর পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এখনো। ভুয়া মামলায় এখনো কি তাহলে সাংবাদিক, লেখক সহ, রাজনীতিবিদ সহ অনেক সাধারণ মানুষ জেল খেটেই যাবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরে যেসব রাজনৈতিক মামলা হয়েছে তা প্রত্যাহার শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সে সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়ার কথা রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের 5 দিনের মাথায় এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, 17 বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়াটি মূলত 2024 সালের সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের ভিত্তিতে কার্যকর হচ্ছে। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে এই কমিটি 39টি সভার মাধ্যমে প্রায় 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছিল। বর্তমান সরকার সেই সুপারিশের বাস্তবায়ন শুরু করেছে। 2024 সালের 22 সেপ্টেম্বর একটি বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে মামলা প্রত্যাহারের লক্ষ্যে 2টি কমিটি গঠন করা হয়। একটি জেলা পর্যায়ের কমিটি এবং অন্যটি আন্তঃমন্ত্রণালয় কমিটি। এই কমিটিগুলোর কাজ ছিল 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত মামলাগুলো যাচাই বাছাই করা। দর্শক, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বাতিলের উদ্যোগ নিলেও একই সময় অধ্যাপক ইউনূসের সরকারের আমলে চলেছিল গণহারে মামলা ও গণগ্রেপ্তারের বহু ঘটনা। বিশ্লেষকদের মতে বাস্তবে অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসার পুরনো ধারার চেয়ে বেশি ভয়ঙ্কর পরিবেশ ফিরিয়ে এনেছিল অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হরে দরে হত্যা মামলা এবং সন্ত্রাস বিরোধী আইনের ব্যাপক প্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ বা HRW এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার 2026 সালের প্রতিবেদনে দেখা যাচ্ছে, অধ্যাপক ইউনূসের আমলে যেসব মামলা হয়েছে সেগুলোর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল অজ্ঞাতনামা আসামি। মামলার এজাহারে কয়েকশো থেকে হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হতো, যা পরবর্তীতে ঢালাও গ্রেপ্তার এবং হয়রানির সুযোগ করে দেয়। উদাহরণস্বরূপ, গোপালগঞ্জে এনসিপি সমাবেশের পর সহিংসতায় 5 জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ 10টি হত্যা মামলা দায়ের করে, যাতে 8,400 জনের বেশি মানুষকে আসামি করা হয়েছিল, যাদের অধিকাংশই ছিলেন অজ্ঞাতনামা। ডক্টর ইউনূসের আমলে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত আইনি পদক্ষেপ ছিল সন্ত্রাস বিরোধী আইনের প্রয়োগ। বিশেষ করে রাজনৈতিক সভা সমাবেশে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের দায়ে অনেককে এই আইনের আওতায় আনা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব অ্যাগনেস কালামার্ডের মতে, অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের বিরুদ্ধেও এই ড্রাকোনিয়ান আইন ব্যবহার করেছে। উদাহরণস্বরূপ, 2025 সালের অগস্টে সাংবাদিক মঞ্জুর আলম পান্না এবং
ডিসেম্বরে আনিস আলমগীরকে এই আইনের অধীনে গ্রেপ্তার করা হয়, যা মূলত মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে। সাংবাদিক পান্না জামিনে মুক্তি পেলেও আনিস আলমগীর এখনো কারাগারে আছেন। দর্শক, এই আইনি কাঠামোর ব্যবহারের সমান্তরালে মাঠ পর্যায়ে পরিচালিত হয়েছিল এক বিশাল ক্র্যাকডাউন, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন ডেভিল হান্ট। এনসিপি নেতারা রাতের আধারে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বাসায় যাওয়ার পর 2025 সালের 8 ফেব্রুয়ারি সরকার এই অভিযানের ঘোষণা দিয়েছিল। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী অভিযানের প্রথম 22 দিনেই সারা দেশে 12,500 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই অভিযানের দ্বিতীয় পর্যায় শুরু হয় 2025 সালের ডিসেম্বরে এবং 2026 সালের 25 জানুয়ারি পর্যন্ত এই অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় 22,464 জনে। পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতদের সিংহভাগই আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। এই অভিযানের সময় ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে। অনেক নেতা কর্মীকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতনের চিত্র সংবাদ মাধ্যমে উঠে এসেছে। যদিও সরকারিভাবে গণগ্রেপ্তার বা নির্যাতনের বিষয়টি অস্বীকার করা হয়েছিল, কিন্তু বিভিন্ন মানবাধিকার প্রতিবেদন ও স্থানীয় সংবাদে নির্যাতনের করুণ চিত্র উঠে আসে। হিউম্যান রাইটস ওয়াচের মতে, রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় হাজার হাজার মানুষকে বিচারহীন অবস্থায় আটকে রাখা হয় এবং তাদের জামিন নিয়মিতভাবে নাকচ করা হয়। এই তালিকায় কেবল রাজনৈতিক কর্মী ছিলেন না, বরং অভিনেতা, আইনজীবী এবং গায়কও ছিলেন। এমনকি 70 বছর বয়সী বৃদ্ধ সংবাদপত্র বিক্রেতা রায় রঞ্জন পালকেও চুনারঘাট থেকে গ্রেপ্তার করা হয়, যিনি দীর্ঘ 55 বছর ধরে পত্রিকা বিক্রি করে আসছিলেন। অধ্যাপক ইউনূসের 18 মাসের শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হেফাজতে মৃত্যুর চিত্রটিও ছিল অত্যন্ত উদ্বেগজনক। মানবাধিকার সংস্থা অধিকার এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন উঠে এসেছিল ডক্টর ইউনূসের আমলের মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ চিত্র। 2024 সালের আগস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত 40 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে 14 জনকে হেফাজতে থাকাকালীন নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেদনাদায়ক ছিল মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা। গত 17 মাসে 259 জন মানুষ মব ভায়োলেন্সের শিকার হয়ে মারা গেছেন। দর্শক, বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে যখন নিজ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করছে, তখন অধ্যাপক ইউনূসের আমল থেকে কারাগারে থাকা সাংবাদিকরা আদৌ কবে মুক্তি পাবেন তার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। অধ্যাপক ইউনূসের শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা। শেখ হাসিনা সরকার পতনের পর আশা করা হয়েছিল যে সাংবাদিকরা মুক্তভাবে কাজ করতে পারবেন, কিন্তু বাস্তবতা ছিল তার ঠিক উল্টো। অধিকার এবং অন্যান্য সংস্থার তথ্য অনুযায়ী এই সময় সাংবাদিকদের উপর 427টি হামলার ঘটনা ঘটেছে এবং 6 জন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া 182 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এখনো কারাগারে বন্দী রয়েছেন। তাদের বিরুদ্ধে ঢালাওভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে, যেগুলোর কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা ভিত্তি নেই বলে অভিযোগ করেছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। যেমন ফারজানা রূপার বিরুদ্ধে অন্তত 9টি হত্যা মামলা রয়েছে। শাকিল আহমেদের বিরুদ্ধে আছে 8টি হত্যা মামলা। অথচ এসব হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থল থেকে তারা ছিলেন বহু দূরে। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক সাক্ষাৎকারে বলেছিলেন, হত্যা মামলা না দিলে সাংবাদিকদের কারাগারে আটকে রাখা যেত না। প্রখ্যাত লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে 2024 সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। তিনি অত্যন্ত অসুস্থ এবং কারাগারে 2 বার হার্ট অ্যাটাক করেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সিপিজের আঞ্চলিক পরিচালক বেহলিহি বলেছেন, যথাযথ প্রমাণ ছাড়াই সাংবাদিকদের বছরের পর বছর কারাগারে রাখা অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তত 25 জন সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে তদন্ত চালাচ্ছে, যা সংবাদপত্রের স্বাধীনতার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। কারাগারে এই সাংবাদিকদের উপর অমানবিক আচরণের চিত্র আন্তর্জাতিক মহলে ক্ষোভের জন্ম দিয়েছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজি এর তথ্য মতে তাদের মাত্র 36 বর্গফুটের ছোট সেলে রাখা হয়েছে, যেখানে গ্রিল দেওয়া দরজা দিয়ে মশা ও ঠান্ডা বাতাস প্রবেশ করে। মেঝের উপর তোষক ছাড়াই তাদের ঘুমাতে হয় এবং কারাগারে খাবার প্রায়শই খাওয়ার অনুপযোগী থাকে। উপযুক্ত চিকিৎসার অভাবে অনেকের অবস্থা এখন আশঙ্কাজনক।
সিপিজে এবং অ্যামনেস্টি স্পষ্ট জানিয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে করা অভিযোগগুলো ভিত্তিহীন এবং প্রতিহিংসামূলক। ডক্টর ইউনূস নিজেও স্বীকার করেছিলেন যে হত্যা মামলাগুলো তাড়াহুড়ো করে করা হয়েছে। আদালতের সূত্রগুলো বলছে, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া অন্তর্বর্তী সরকার আমলে কোনো মামলা জামিনের জন্য উঠত না। এখনো সেই অবস্থায় চালু আছে। কারাগারে থাকা সাংবাদিকদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল না পেলে জামিনের আবেদন করে কোনো লাভ হবে না, সেটি তারা বুঝে গেছেন। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে বিএনপি সরকার যদি শুধুমাত্র নিজের দলের মামলা প্রত্যাহার করে এবং অন্য দল ও সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলাগুলো বহাল রাখে, তবে তা বিচারিক ব্যবস্থায় দ্বিমুখী নীতি হিসেবে গণ্য হবে। শুধুমাত্র রাজনৈতিক বিরোধীদের নয়, বরং অন্তর্বর্তীকালীন সময় যারা অন্যায়ভাবে প্রতিহিংসার শিকার হয়েছেন তাদেরও ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি। আইন বিশেষজ্ঞরা মনে করেন, অন্তর্বর্তীকালীন সময় হওয়ার সকল হত্যা মামলার সত্যতা যাচাইয়ের জন্য একটি স্বাধীন জুডিশিয়াল কমিশন গঠন করা যেতে পারে। যেসব সাংবাদিকদের বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই, তাদের অবিলম্বে জামিন বা মামলা প্রত্যাহার করে মুক্তির ব্যবস্থা করা উচিত। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান। প্রশ্ন হলো, গত 17 মাস ধরে যারা মব সন্ত্রাস চালিয়েছে তাদের আইনের আওতার বাইরে রেখে অপারেশন ডেভিল হান্টে যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল তাদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়া আনা ছাড়া কি আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। 1.5 বছর পর অনির্বাচিত সরকারের হাত থেকে মুক্তি পেল বাংলাদেশ। হয়ে গেল নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, সাথে হয়ে গেল মন্ত্রিপরিষদ গঠন এবং নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথও। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমানের পুরো মন্ত্রিপরিষদের সবচেয়ে বড় চমক হলো 1.5 বছর পর বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের অন্তর্ভুক্তি। অতীতে যেটি ঘটেনি সেটি ঘটেছে এবার। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যম সহ নানা মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। সেসব আলোচনায় উঠে আসছে নানা ধরনের কথা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির একাধিক শীর্ষ নেতা মাত্র 9 মাস আগে খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন, বিদেশি নাগরিক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ করেছিলেন, তাদের কি এখন পাশাপাশি চেয়ারে বসে ক্যাবিনেটের মিটিং করতে হবে, নিতে হবে সিদ্ধান্ত। খলিলুর রহমানের এই নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমের একটি আলোচনা হলো, মার্কিন সুপারিশে বিএনপির সাথে আগে থেকেই বনিবনা হওয়ার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাবিনেটে ডক্টর খলিলুর রহমানকে রাখতে বাধ্য হয়েছেন তারেক রহমান। আবার অনেকে বলছেন, এর মাধ্যমে আসলে অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের শক্তিশালী অংশটি যে বিএনপির গুপ্ত লোক ছিল সেটিরই কি ইঙ্গিত দেয় এই নিয়োগ? প্রশ্ন হলো, এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও দলটিতে পররাষ্ট্র বা ডিপ্লোমেসি নিয়ে কাজ করেছেন এমন বেশ কয়েকজন রাজনীতিবিদ থাকা সত্ত্বেও, এমনকি তারেক রহমান চাইলে বিএনপিপন্থী অনেক এক্সপার্টকেও এ পদে নিয়োগ দিতে পারতেন। তা সত্ত্বেও কেন এমন একজনকে চেয়ারে বসানো হলো যাকে নিয়ে জনমনে সন্দেহ আছে? তাও আবার যেন তেন সন্দেহ নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আছে। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকার একজন প্রভাবশালী উপদেষ্টাকে এভাবে নজিরবিহীনভাবে রাজনৈতিক সরকারের ক্যাবিনেটে রাখাটা নিয়ে বিতর্ক হবে, সেটি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীও জানেন। তারপরও তিনি কেন রাখলেন? বিষয়টি কি 30 নভেম্বর দেশে ফিরতে না পারা নিয়ে তারেক রহমানের যে চাপের কথা বলেছিলেন সেরকম কিছু? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গতকালের ভিডিওতে আমরা জানিয়েছিলাম বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। হয়েছেও তাই। বিএনপি বলেছে, বর্তমান সংবিধানে সংস্কার পরিষদের কোনো বিধান না থাকায় তারা শপথ নেননি। বিএনপির এমন সিদ্ধান্তে হয়ে গেছে এক প্রস্ত নাটক। 1 ঘন্টা আগে জামাত ও এনসিপি নেতারা তেলে বেগুনে জ্বলে উঠেছিল, বলেছিল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামাতের 11 দলীয় জোট সংসদ সদস্য হিসেবে শপথ নিবে না। কিন্তু 1 ঘন্টার মধ্যে দম ফুরিয়ে যায় জামাত এনসিপির। শেষমেশ তারা শপথ নিয়েছে।
বিকেলে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গত বছরের 13ই মার্চ বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর স্থাপনের আলোচনা শুরু হয়। 28শে এপ্রিল সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরপর থেকে এটি নিয়ে সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হয়। গুঞ্জন ওঠে খলিলুর রহমান মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সুবিধা দিতে চান, সেনাবাহিনীর বিরোধিতা সত্ত্বেও তাদের সাথে আলোচনা চালাচ্ছেন। দুই পক্ষের ওই যোগাযোগ বিষয়ে এপ্রিল মাসে একটি কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানায় মিয়ানমারের সামরিক জান্তা। এই আলোচনার আগুনে ঘি ঢেলেছিলেন খলিলুর রহমান নিজেই। 6 মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান মন্তব্য করেন, সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের উপরে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ। কে কি বলল যায় আসে না। এরপর প্রকাশ্যে জনসভায় তীর ছোড়েন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উপদেষ্টা খলিলুর রহমানকে ইঙ্গিত করে গত 17 মে খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, সরকার একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করেননি। অত্যন্ত অ্যারোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলেছেন তাতে নাকি কিছু যায় আসে না। সালাউদ্দিন আহমেদ অধ্যাপক ইউনূসের উদ্দেশ্যে বলেছিলেন, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন। এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। পরদিন সালাউদ্দিন আহমেদের অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন ডাকেন খলিলুর রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করেন। বলেছিলেন, কেবল তিনি আমেরিকায় থাকছেন বলে যদি বলা হয় তিনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে। তাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে। ওই ব্রিফিংয়ে জনাব খলিলুর রহমান তার বিরুদ্ধে ওঠা বিদেশি নাগরিকত্বের প্রমাণ চান। পরদিন মানে 22শে মে খলিলুর রহমানের এই বক্তব্যে ক্ষোভ ছাড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জনাব রিজভী আহমেদ অতি দ্রুত ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। জনাব রিজভী তখন বলেছিলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। মানবিক করিডোরের নামে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অনিরাপদ করতে চাচ্ছে। তাই অতি দ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করেছে বিএনপি। ওই দিন রিজভী আহমেদ আরও বলেছিলেন, ডক্টর খলিলুর রহমানের অবস্থান প্রশ্নবিদ্ধ এবং দায়িত্বশীল পদে থেকে তিনি যে ধরনের ভূমিকা রাখছেন তা জাতির জন্য ঝুঁকিপূর্ণ। খলিলুর রহমানকে বিএনপির অস্বস্তি পৌঁছায় যমুনার দরবার পর্যন্ত। 24শে মে যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। সেখানে তারা লিখিতভাবে যে দাবিগুলো জানান তার মধ্যে একটি ছিল সরকার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। বৈঠক শেষে যমুনার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পদত্যাগের ব্যাপারে তারা লিখিত বক্তব্য জানিয়েছেন। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বাদ দেওয়ার জন্য লিখিত বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু মে মাসের ওই উত্তেজনা হঠাৎ করে নাটকীয় মোড় নেয় জুন মাসে। 13ই জুন অধ্যাপক ইউনূস ঢাকা থেকে
উড়াল দিয়ে লন্ডনে যান তারেক রহমানের সাথে বৈঠক করতে। সে বৈঠকের আগ পর্যন্ত খলিলুর রহমান সম্পর্কে বিএনপির নেতারা বিষোদ্গার করেছিলেন, কিন্তু ওই বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্রিফ করেন খলিলুর রহমান। যে খলিলুর রহমানকে বিদেশি নাগরিক বলেছিলেন বিএনপি নেতারা, যার বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, তার সাথে লন্ডনে তারেক রহমান বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হ্যান্ডশেক করেন। সূত্রগুলো বলছে ওই বৈঠকের মধ্যস্থতাকারীদের মধ্যে একজন ছিলেন খলিলুর রহমান। দুজন পশ্চিমা রাষ্ট্রদূতের সহায়তায় তিনি সে সময় বিএনপির শত্রু থেকে লন্ডনে তারেক রহমান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তবে এর পরও অন্তর্বর্তী সরকারের আমলে গত ডিসেম্বর পর্যন্ত বিএনপি পুরোপুরি জনাব খলিলুর রহমানকে আস্থায় নিতে পারেননি। বিএনপির বিরোধিতার কারণে গত ডিসেম্বরে অধ্যাপক ইউনূস খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে চেয়েও পারেননি। গত বছরের ডিসেম্বরে হাদি নিহত হওয়ার পর যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়, তখন একটি তথ্য ছড়িয়ে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে খলিলুর রহমানকে তার পদে বসানো হচ্ছে। এ সংক্রান্ত খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। সূত্রগুলো বলছে সরকার তখন এই পদক্ষেপ নিতেও গিয়েছিল, কিন্তু তাতে বাদ সাধে বিএনপি ও জামাত ইসলামী। তাই খলিলুর রহমানকে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা করার সিদ্ধান্ত আর এগোয়নি। প্রশ্ন হলো, ডিসেম্বরে যে খলিলুর রহমানকে নিয়ে বিএনপির আপত্তি ছিল, সেই খলিলুর রহমানকে মাত্র 2 মাসের ব্যবধানে বিএনপি কেন হাই ভোল্টেজ মন্ত্রণালয়ের দায়িত্ব দিল? সূত্রগুলো বলছে গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ওয়াশিংটন, দোহা, দুবাই, দিল্লি ও ঢাকাতে খলিলুর রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এসব বৈঠকের সাফল্য হিসেবে খলিলুর রহমান তারেক রহমানের ক্যাবিনেটে জায়গা করে নিয়েছেন। আবার ইউনূস সরকার বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হিসেবে রেখে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিটি। এই চুক্তিটি করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন খলিলুর রহমান। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন মার্কিন ডিপ স্টেটের চাহিদা মতো নতুন সরকারকে খলিলুর রহমানকে জায়গা দিতে হয়েছে। জনশ্রুতি আছে দীর্ঘদিন আমেরিকা থাকার কারণে খলিলুর রহমান মার্কিন লবির লোক। আবার খলিলুর রহমান ভারতের অজিত দোভালের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অধ্যাপক ইউনূসের শাসনামলে। বিশেষ করে খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম সম্মেলনে যোগ দিতে নির্ধারিত সময়ের একদিন আগে 18 নভেম্বর দিল্লি গিয়েছিলেন। এমনকি 2024 সালের ব্যাংককে যখন অধ্যাপক ইউনূসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়, সেখানেও অজিত দোভালের সাথে খলিলুর রহমানকে বৈঠক করতে দেখা গিয়েছিল। আবার বিএনপি নেতারা প্রকাশ্যে খলিলুর রহমানের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব থাকার অভিযোগ করেছিলেন। মন্ত্রী হিসেবে শপথ নিলে সংবিধান রক্ষার শপথ নিতে হয়। বিএনপি নেতাদের মধ্যে যারা এমন প্রকাশ্যে করা অভিযোগ করেছিলেন, তাদের কাল থেকে পাশাপাশি চেয়ারে বসে ক্যাবিনেট মিটিং করতে হবে। অবশ্য গত বছর 21শে মে প্রেস ব্রিফিংয়ে খলিলুর রহমান দাবি করেছিলেন তিনি বাংলাদেশের নাগরিক, যদিও দীর্ঘদিন ধরে পরিবারের সাথে আমেরিকা থাকেন। কিন্তু পদত্যাগের আগে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়ার সম্পদের হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের বাইরে তার বেশি সম্পদ আছে। সেটার পরিমাণ 46,35,850 ইউএস ডলার। একজন নাগরিক ছাড়া এত বিপুল পরিমাণ সম্পদ থাকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আবার অনেকে মনে করছেন অতীতে অন্তর্বর্তী হোক কিংবা তত্ত্বাবধায়ক কোনো সরকারের কোনো উপদেষ্টা পরবর্তী রাজনৈতিক সরকারের মন্ত্রী কিংবা অন্য কোনো দায়িত্বে যোগ দেয়নি, কারণ বিষয়টির সাথে নিরপেক্ষতা ও স্বচ্ছতার প্রশ্ন জড়িত। অধ্যাপক ইউনূসের কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখাকে বিএনপির ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর কাজ করার ফলাফল হিসেবে মন্তব্য করেছেন। 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদে শপথ নেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমান যদি বিএনপি সরকার অংশ হন, তাহলে কিন্তু প্রশ্ন আসবে যে আগের অন্তর্বর্তী সরকারে তিনি ওই দলের হয়ে কাজ করেছেন। নির্বাচনে যে কারচুপি হয়েছে বা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা প্রমাণিত হয়েছে তার মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে। নাহিদ ইসলাম আরো বলেন, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করার কারণ ছিল নিরপেক্ষতা। তখন কিন্তু ব্লেম দেওয়া হয়েছিল, এরপর ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল। বিএনপির একাধিক সূত্র বলছে এমন ব্লেম বা অভিযোগ যে আসবে সেটি তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানতেন।
এমন না যে বিএনপির মতো বড় একটি দলে পররাষ্ট্র বিষয়ক অভিজ্ঞ লোক নেই। তেমন হলে বিএনপিপন্থী কোনো সাবেক ডিপ্লোম্যাটকে টেকনোক্রেট মিনিস্টার করা যেত। তাহলে কেন তারেক রহমান খলিলুর রহমানকে টেকনোক্রেট মিনিস্টার করলেন, সে প্রশ্নের উত্তরে মুখ খুলতে চান না বিএনপির কেউই। তবে বুঝিয়ে দিয়েছেন এমন কিছু চাপ আছে যেটি প্রকাশ্যে বলা সম্ভব নয়। বিএনপির এক সিনিয়র নেতা বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় তারেক রহমান যখন দেশে আসছিলেন না, তখন তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান তখন লিখেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপির সিনিয়র নেতা বলেছেন, তখন যেমন চাপ ছিল যে কারণে সবকিছু তারেক রহমান খোলাসা করতে পারেননি, সরকার গঠনেও অনেক চাপ আছে। যদি সত্যি সে চাপ থাকে, তাহলে 2/3 আসনে জয়ী হওয়া শক্তিশালী বিএনপিকে কতটা ভোগায় সামনের দিনগুলোতে, সেটাই দেখার বিষয়। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।